ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের রিজনিং থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে তোমরা রিজনিং থেকে 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। দেখো, এর আগে আমি রিজনিং থেকে 4টে ক্লাস নিয়ে এসেছি এবং এরপরে আমি আরও 2টো ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ টোটাল 7টা ক্লাস আমি তোমাদের রিজনিং থেকে দেবো। এই 7টা ক্লাস যদি তোমরা খুব মন দিয়ে করে নিতে পারো, তাহলে খুব সহজেই এই ক্লাসগুলো তোমাকে পরীক্ষায় 5-এর মধ্যে 5 পাইয়ে দিতে সাহায্য করবে। এটুকু আমি তোমাদের আশ্বস্ত করতে পারি। তাই প্রত্যেককে বলবো মন দিয়ে ক্লাসগুলো করো, যেটা কিন্তু তোমাকে খুব সহজেই 5-এ 5 পাইয়ে দেবে। এবং দেখো, এই সেশনের কার্যকারিতা কতটা তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু ঠিক এক্সামের দিন এক্সাম সেন্টারে কিন্তু এই সেশনের কার্যকারিতা তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এই 5 নাম্বার পাওয়ার জন্য খুব একটা বেশি চাপ নিতে হয় না। তাই তোমাদেরকে বলবো এই 7টা ক্লাস, ব্যাস অ্যাটলিস্ট এই 7টা ক্লাস করে নাও রিজনিং থেকে। আমি তোমাদের বলছি, এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা খুব সহজেই 5-এর মধ্যে 5 পাবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছি, সিলেক্ট দ্য রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। ঠিক আছে, তো এখানে 4টে অপশন দেখো রয়েছে, এ বি সি ডি। এই 4টে অপশন থেকে তোমাকে একটা রাইট অপশানকে চুজ করতে হবে, যেটা কিনা এইখানে বসবে এবং এই যে প্যাটার্নটা রয়েছে, এই যে সিরিজটা রয়েছে, এই সিরিজটাই কিন্তু ফলো করবে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন তোমাদের বিগত বছরে কিন্তু পরীক্ষায় এসেছে। তো সেই জন্য এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো দেখো, প্রথমেই আমরা যে জিনিসটা দেখবো এখানেতে, সেখানে হচ্ছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে একটা বিন্দু রয়েছে, এখানে তীর চিহ্ন রয়েছে, আবার দেখো এখানে এরকম একটা সিম্বল রয়েছে, তারপর দেখো আবার বিন্দু রয়েছে, আবার দেখো তীর চিহ্ন রয়েছে। তাহলে এবার তোমরা বলো, আমি তোমাদেরকে দেখাই যে প্রথমে ছিল এরকম বিন্দু, তারপরে হয়েছে তীর চিহ্ন, তারপরে হয়েছে এরকম একটা সাইন, তারপরে হয়েছে আবার বিন্দু, আবার তীর চিহ্ন, তারপরে। তাহলে এবার বলো, এবার কোন সাইনটা হওয়ার কথা? এবার কিন্তু আমাদের এই সাইনটা হবে, তাই তো? এবার আমাদের এই সাইনটা হবে। তাহলে অপশানে দেখো এই সাইনটা একটা জায়গাতেই রয়েছে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অ্যান্সার করে দিতে পারো অপশান এ, আর চেক করার দরকারই পড়বে না। কিন্তু এবার দেখো, এবার যদি অপশানে আরেকটা জায়গায় এরকম থাকতো, ধরো এখানেতে এরকম রয়েছে অপশানেতে, তাহলে কিন্তু তোমাকে এবার কিন্তু বাকি স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে। তো ভালো করে দেখো কীভাবে করি। ঠিক আছে, এই জায়গাটা প্রত্যেকে বোঝা গিয়েছে যে আমি অপশানে দেখতে পাচ্ছি আমার একটা জায়গায় এরকম রয়েছে, এই সিম্বলটা রয়েছে, বাকি জায়গায় কোনো এই সিম্বলটা নেই। তাহলে আমি সেই জন্য অপশান এটাকে কিন্তু রাইট অ্যান্সার করে দিয়েছিলাম। কিন্তু ধরো পরীক্ষাতে দুটো জায়গাতেই দুটো অপশানেতে এরকম সিম্বলটা রয়েছে, তখন তোমায় কোনটা কারেক্ট হবে সেটা খুঁজে নিতে হবে। তো এবার দেখো কী করে করি। তাহলে আমরা এটুকু কনফার্ম হয়ে গেলাম যে আমাদের যে নেক্সট সিম্বলটা হবে, সেই সিম্বলে কিন্তু এই সিম্বলটা কিন্তু আসবে। ঠিক আছে, তো দেখো এই 4টে অপশানের মধ্যে নেক্সট ফিগার কোনটা হয়। তো একটু যদি ভালো করে লক্ষ্য করি, আমরা প্রথমে ছিল কি, প্রথমে এই যে বিন্দুটা ছিল, এখন বিন্দুটার এই তীর চিহ্ন এগুলো সব ভুলে যাও। প্রথমে দেখো এইখানে ছিল, তাই তো? এখান থেকে দেখো পরের ফিগারটাতে এইখানে গিয়েছে, তাই? তাহলে এটা কি হলো? দেখো আমি ধরে নিচ্ছি যে এক ঘর অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছে। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের ধারণা কিন্তু তোমাদের আমি আগের ক্লাসে দিয়েছি। যারা আগের ক্লাসও দেখো তারা বুঝতে পারবে না, আগের ক্লাসগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে আর কিছুই নয়, ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু এই যে এইখান থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গাটা এলো, মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। কত ঘর এসেছে আমরা এখানে ঘরগুলো হিসাব করে নিচ্ছি শুধু, যে এক ঘর অ্যান্টি ক্লকওয়াইজ এসেছে, মানে এখন এখানে এসে পৌঁছেছে। নেক্সট ফিগারটাই দেখো, তাহলে এখান থেকে কোথায় গিয়েছে? এখান দেখো এখানে গিয়েছে, মানে এক ঘর দু ঘর গিয়েছে, মানে দু ঘর। নেক্সট ফিগারে দেখো দু ঘর অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছে। এখন এখান থেকে দেখো নেক্সট ফিগারটা এখানে গিয়েছে, মানে এক ঘর, দু ঘর, তিন ঘর, এখানে এসে পৌঁছেছে। তা 3 ঘর দেখো নেক্সট ফিগারে কিন্তু 3 ঘর গিয়েছে। এবার এখান থেকে দেখো এক ঘর, দু ঘর, 3 ঘর, 4 ঘর, মানে এখানে এসেছে। তো এখান থেকে এইখানে এসেছে, তার মানে 4 ঘর গিয়েছে, নেক্সট ফিগার 4 ঘর গিয়েছে। তাহলে পরের ফিগারে নিশ্চয়ই কত ঘর যাবে বলো তোমরা? এখানে এক ঘর গিয়েছে, তারপর 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এবার যাবে 5 ঘর, মানে এখান থেকে 5 ঘর যাবে। মানে এইটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে এইখানে এসে কিন্তু পৌঁছাবে, এখানে এসে পৌঁছাবে, আর সিম্বলটা হবে এরকম। বোঝা গেল? তার কোন অপশানটা রয়েছে দেখে নাও। অপশান দেখো, অপশান রয়েছে কিন্তু অপশান এতে রয়েছে।
তো অপশান এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? ঠিক আছে, এভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের জ্ঞানটা নিয়ে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো সলিউশন করতে হবে। এই দুটো ধারণা না থাকলে তোমাদের কিন্তু এই প্রশ্নের নির্ভুল উত্তর করতে গেলে কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে। ঠিক আছে, তাই বলবো এই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এই ধারণাটা নিয়ে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করার প্রত্যেকে চেষ্টা করবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন। দেখো একই টাইপের প্রশ্ন কিন্তু ফিগারগুলো দেখো একটু চেঞ্জ হয়েছে। দেখো প্রথমে একটা বৃত্ত রয়েছে, তাই তো, তারপরে দেখো একটা বৃত্ত রয়েছে, বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ আছে, তারপরে দেখো ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের ভেতরে একটা চতুর্ভুজ আছে, তারপরে দেখো একটা চতুর্ভুজ রয়েছে। এরপরে কি হবে তোমাকে বের করতে হবে। দেখো তাহলে এখানে বৃত্ত ছিল, বৃত্তের ভেতরে দেখো ত্রিভুজটা চলে এসেছে একটা, আবার এখানে ত্রিভুজ ছিল, ত্রিভুজ ভেতরে চতুর্ভুজ চলে এসেছে। তাহলে এখানে চতুর্ভুজ আছে, চতুর্ভুজের ভেতরে কোনটা আসবে? যেই ফিগারটা আগে আগে থাকেনি, তাহলে চতুর্ভুজের ভেতরে ত্রিভুজ কিন্তু আগে ছিল, তার ত্রিভুজটা নিয়ে আসতে পারবো না। কিন্তু এই যে দেখো এই ফিগারটা দেখো, এই ফিগারটা এই পঞ্চভুজটা কিন্তু থাকেনি আগে, তাহলে আমি বলতে পারি অপশান হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারো প্রত্যেকে? যেখানে একটা বৃত্ত ছিল, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজকে নিয়ে আসা হয়েছে, তারপরে একটা ত্রিভুজ ছিল, ত্রিভুজের মধ্যে চতুর্ভুজকে নিয়ে আসা হয়েছে। তো এরপর চতুর্ভুজ থাকবে, এখানে অপশানের মধ্যে তোমাকে চুজ করতে হবে কোনটা বসবে, মানে তুমি পরে চতুর্ভুজের ভেতরে কাকে নেবে। তোমাকে এমন একটা নিতে হবে যে ফিগারগুলো তোমার আগে থাকেনি। তারপর বৃত্ত আগে ছিল, তাই বৃত্ত নিতে পারবো না, ত্রিভুজ আগে ছিল, তাই ত্রিভুজ নিতে পারবো না। তাই কোনটা নিতে পারবো? এই পঞ্চভুজ কিন্তু আগে ছিল না, তাই পঞ্চভুজকে আমরা নিতে পারবো। তাই সেই জন্য অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে তোমাদের আরেকটা কনসেপ্ট কাজে লাগাতে পারো, কিন্তু এখানে বৃত্ত রয়েছে বলে হবে না। যদি ত্রিভুজ থাকতো, ত্রিভুজের 3টে বাহু, তারপরে বড় ক্ষেত্র যদি ভেতরে থাকতো, তাহলে বলতে হতো 3টে বাহু, তার ভেতরে 4টে বাহু বিশিষ্ট একটা চতুর্ভুজকে নেওয়া হয়েছে। যে তারপরে চতুর্ভুজ থাকে, তারপরে পঞ্চভুজকে নেওয়া হয়েছে, পঞ্চভুজ থাকে, তারপরে ষড়ভুজকে নেওয়া হয়েছে। কিন্তু ওই কনসেপ্ট এখানে বৃত্ত থাকার জন্য কিন্তু কাজে লাগাতে পারবো না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে ফাইন্ড আ মিসিং টার্ম, ফাইন্ড আ মিসিং টার্ম। দেখো এই একটা ফিগার দেওয়া রয়েছে, এই একটা ফিগার আছে, এবং এখানে এখানে এই মাঝখানে কি বসবে সেটা তোমাকে বের করতে হবে। তো প্রত্যেককে বলবো ভিডিওটাকে পজ করে নিজের আগে চেষ্টা করো, দেন আমার ক্লাসটা দেখো। তো একটু যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাবো 2 দুগুণে 4, 4 3-এ 12, তাই তো। 2-এর সাথে 2 গুণ করলে আমরা 4 পাচ্ছি, তারপর দেখো 4-এর সাথে 3 গুণ করলে আমরা 12 পাচ্ছি, 12-এর সাথে দেখো 4 গুণ করলে আমরা 48 পাচ্ছি। আবার দেখো 48-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি আমরা কিন্তু 240 পাচ্ছি। ঠিক তেমনইভাবে দেখো 3-এর সাথে 2 গুণ করলে 6 পাচ্ছি, 6-এর সাথে 3 গুণ করলে 18 পাচ্ছি, 18-এর সাথে 4 গুণ করলে 72 পাচ্ছি, আর 72-এর সঙ্গে 5 গুণ করলে আমরা 360 পাচ্ছি। বোঝা গেল প্রত্যেকের? তাহলে দেখো 4-এর সাথে 2 গুণ করে 8 পাচ্ছি, 8-এর সাথে 3 গুণ করে 24 পাচ্ছি, 24-এর সাথে 4 গুণ করে 96 পাচ্ছি। তাই 96-এর সাথে কত গুণ করবো বলো? 96-এর সাথে আমরা গুণ করবো 5। তাই 96-এর সাথে 5 গুণ করলে কত হবে প্রত্যেকে বলো, কত অ্যান্সার হবে? 5 6 30-এ 0 থাকতে 3, 5 9 45, 3 48, মানে 480 কিন্তু অ্যান্সার হবে, মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? আশা করি প্রত্যেকের বোঝা হয়েছে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, দেখো এরকম একটা ফিগার রয়েছে, এই ফিগারে এখানে একটা মিসিং রয়েছে। তো এই মিসিং সংখ্যাটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো দেখো এই ধরনের প্রশ্নের অ্যান্সার করার সময় হয় আমাকে রো বরাবর করতে হবে, না আমাকে কলাম বরাবর দেখতে হবে, ভাবতে হবে আর কি। তোমার যেহেতু আমরা দেখতে পাচ্ছি নিচেতে রয়েছে, ঠিক আছে, নিচে আমাদের একটা অপশান বের মানে ফাঁকা রয়েছে, সেটা আমাকে ফিল আপ করতে হবে। তো আমরা দেখবো যে এখানে এরকম ক্ষেত্রে যেখানে দেখবে ছোটো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা দেশে পৌঁছাচ্ছে, সেরকম জায়গা থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো এখানে দেখো 3 রয়েছে, 7 রয়েছে, 12 রয়েছে, দিয়ে 22 রয়েছে, এখানে 20 15 16, নিচে 51 রয়েছে। তো আমরা কলাম বরাবর যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি এরকম থাকতো এখানে 3 1 3, এখানে 20, এখানে 50, এরকম থাকতো, তাহলে আমরা এই রো বরাবর করার চেষ্টা করতাম। হয়তো হতো না, কিন্তু আমরা ভাবনাটা করতাম রো বরাবর। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখব কলাম বরাবর। ঠিক আছে, তো দেখো যেটা ভালো করে লক্ষ্য করি আমরা 3 7 12 যদি আমরা যোগ করি কি পাচ্ছি, দেখো আমরা যোগ করলে পাচ্ছি 22। আবার দেখো 20 15 কত পাচ্ছি, 30 5 35, 35 হচ্ছে 45, আর 6 হচ্ছে 51, মানে 20 প্লাস 15 প্লাস হচ্ছে 16, দেখো আমরা পাচ্ছি 51। তাহলে এবারে আমরা 21 আর 9 যোগ করব,
30, 30 আর 3 হচ্ছে 33। তাহলে কি পেলাম? যোগ করে 33, মানে অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। লজিকটা বোঝা গেল প্রত্যেকের? জাস্ট এই সংখ্যাগুলোকে পরপর যোগ করলাম, যোগ করে আমরা এই নিচের সংখ্যাটা পেয়ে গেলাম। তো এরকম করে 20, 15, 16 যোগ করেছি, তারপর 9, 21, 3 যোগ করব, যোগ করে যোগফলটা আমার এখানে বসবে। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে 5 নাম্বার প্রশ্নে বলছে, এখানে দেখো 3 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 5 রয়েছে, আবার এখানে 5 আছে, এখানে 13 আছে, এখানে 12 আছে, এখানে 8 আছে, এখানে 17 আছে, এখানে কত বসবে? তাই তো? তো দেখো দেখো আমরা যদি এরকমভাবে ভাবি যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত পাচ্ছি? 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার পাচ্ছি হচ্ছে 16। তা 16, 9, 25। এই 25-এ যদি রুট করি তাহলে আমরা কিন্তু পাচ্ছি এই 5। তাহলে এই দুটো সংখ্যার স্কোয়ার করে রুট করে দিলেই আমরা পাচ্ছি কিন্তু এই সংখ্যাটা। তাহলে এবার দেখো এখানে পাই কিনা পরের সংখ্যাটা চেক করে নাও। তাহলে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার, 5 স্কোয়ার হচ্ছে 25, 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে কত পাচ্ছি? 169। এবার এই 169 আমরা রুট করবো, রুট করলে কত পাবো? দেখো 13 পাচ্ছি। দেখো 13 কিন্তু আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা অ্যান্সারটা বের করবো এবার। তাহলে 8 স্কোয়ার কিন্তু আমাকে এখানে এটা জানি না। দেখো আমি 8 স্কোয়ার প্লাস আমি এক্স স্কোয়ার করছি, তাহলে বলো যে সংখ্যাটা পাবো 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করে সেটা কত হবে? 17 স্কোয়ার হবে, মানে 289 হবে। এটা আমরা বলতে পারি এখান থেকে, বা আমি বলতে পারি এক্স স্কোয়ার সমান 289 মাইনাস 8 স্কোয়ার মানে 64, মানে এখানে 5 হবে, 6, 2 হবে, এখানে 225 হবে। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার সমান 225, তাহলে এক্স সমান কত বলতে পারি? এক্স সমান √225 মানে 15, এক্স সমান হচ্ছে 15। তাহলে এখানে আমার কি হবে? এখানে আমার বসবে 15। তাহলে দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তুমি এবার করে দেখো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, দেখবে দিয়ে তার রুট করো, দেখবে 17ই আসবে। ক্লিয়ার? তো প্রত্যেক প্রসেসটা বোঝা গেল? আশা করি প্রত্যেক প্রসেসটা বোঝা গিয়েছে, না হলে আরেকবার রিমাইন্ড করে দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে দেখো এরকম একটা ফিগার রয়েছে, এখানেও কিন্তু মিসিং টার্মটা খুঁজে বের করতে হবে। এখানে 27 আছে, এখানে 3 আছে, এখানে 16 আছে, এখানে 4 আছে, মাঝে একটা সংখ্যা দেওয়া রয়েছে। তো দেখো আমরা এখানে লজিকটা কীরকম কাজে লাগাবো একটু ভালো করে লক্ষ্য করো। 27 ভাজিত 3 প্লাস 16 ভাজিত 4। ঠিক আছে, তাহলে দেখো 27 ভাজিত 3 করলে 9, আর 16 ভাজিত 4 করলে 4। দেখো 9 আর 4 যোগ করলে আমরা পাচ্ছি 13। তাহলে আমরা কি করছি? এই যে উপরে বিপরীত যে সংখ্যা দুটো রয়েছে এদের ভাগফল এদের ভাগ করছি, এবং এই যে বিপরীত সংখ্যা দুটো রয়েছে এদের ভাগ করছি, ভাগ করে সেই ভাগফলগুলোকে যোগ করছি, যোগ করে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা আমরা মাঝে পাচ্ছি। তাই তো? তো বাকিগুলো চেক করে নাও। তাহলে 42 ভাজিত 7 প্লাস 65 ভাজিত 13। তাই তো? তাহলে দেখো 42 ভাজিত 7 করলে 6, প্লাস 65 ভাজিত 13 করলে 5। দেখো 6, 5, 11। দেখো 11 কিন্তু মধ্যখানে রয়েছে। তাহলে আমাদের লজিক কিন্তু ঠিক আছে, মানে যেভাবে আমরা ভাবনা চিন্তাটা করছি সেটা আমাদের ক্লিয়ার। তাহলে এবার দেখো 27 ভাজিত 9 করলে কত পাবো? 3 পাবো। আর 72 ভাজিত 8 করলে কত পাবো? 8, 9 পাবো। 9 আর 3 কত হবে? 12 হবে। তাই তো? তাহলে আমার অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে। ক্লিয়ার? লজিকটা প্রত্যেকের বোঝা গেল যে এই দুটো সংখ্যার ভাগ করছি, আবার এই দুটো সংখ্যার ভাগ করছি, দিয়ে ভাগফলগুলোকে যোগ করছি, যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই মধ্যখানে বসছে। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নের টাইপটা আবার একটু আলাদা রয়েছে, দেখো বলছে ইফ কার্ড ইজ টু মিল্ক দেন অয়েল ইজ টু কী হবে? দেখো মানে এই কার্ডের সাথে মিল্কের যা সম্পর্ক, এখানে অয়েলের সাথে এখানে তুমি 4টা অপশান থেকে যেটা চুজ করবে সেম সম্পর্ক হতে হবে, মানে রিলেশনটা সেম হতে হবে। ঠিক আছে, দেখো কার্ড মানে হচ্ছে দই। তাহলে দেখো আমরা কি হচ্ছে, দইটা আমরা দুধ থেকে পাচ্ছি, মানে দুধ থেকে আমরা দই পাচ্ছি, এদিক থেকে এদিকে রিলেশনটা যাচ্ছে। তাই তো? দুধ থেকে আমরা
দই পাচ্ছি। তাহলে অয়েলটা আমরা কোথা থেকে পাবো সেটা এখানে বসবে, তাই তো এখানে যেটা বসবে সেটা থেকে আমরা অয়েলটা পাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে ল্যাম্প বসাই, ল্যাম্প বসালে তো ওখান থেকে হচ্ছে না, ফ্লেম বসালেও হচ্ছে না, পেপার বসালেও কিন্তু হচ্ছে না, কিন্তু কোকোনাট বসালে আমরা কোকোনাট অয়েল পাই। এখানে যদি আমরা কোকোনাট বসাই তাহলে দেখো কোকোনাট থেকে অয়েল পাই, মানে রিলেশনটা আমাদের কিন্তু এইদিকেই যাচ্ছে, তাই তো কোকোনাট থেকে অয়েলটা আমরা পাই। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে মিরেজ ইস টু ডেজার্ট, তাহলে এইদিকে কি বসবে? মিরেজ মানে দেখো, মিরেজ মানে হচ্ছে মরিচিকা, তাহলে মরিচিকা কোথায় দেখা যায়? মরুভূমিতে দেখা যায়। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। ক্লিয়ার? তাহলে মিরেজ মানে বললাম কি মরিচিকা, তাহলে মরিচিকা কোথায় দেখা যায়? মরুভূমিতে দেখা যায়। তার মানে এখানে যেইগুলো আমাদের বসবে, দেখো এবার অপশন চেক করো। স্কাই আকাশ, ইলিউশন মানে যে বিভ্রম, আকাশ বিভ্রম হচ্ছে না। নেক্সট দেখো রেন রেনবো, বৃষ্টিকে রেনবোর মধ্যে দেখা যায় না, এটা ঠিকঠাক খাপ খাচ্ছে না। থিন বিগ, রোগা মোটা বা বড়, এটা হচ্ছে না। তাই দেখো রেনবো স্কাই, রেনবো কোথায় দেখা যায়? স্কাই আকাশে দেখা যায়। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কেন হচ্ছে, রিলেশনটা কীরকম হলো একবার দেখো। মিরেজ কোথায় দেখা যায়? ডেজার্টে দেখা যায়। রেনবো কোথায় দেখা যায়? আকাশে দেখা যায়। এরকম টাইপের তোমাকে অপশন তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? আকাশে বিভ্রম দেখা যায়, এটা হয় না। বৃষ্টিতে রেনবো দেখা যায়, এটা হয় না। থিনে বিগ হয়, এটাও হচ্ছে না। কিন্তু রেনবো আকাশে দেখা যায়, এটা কিন্তু হচ্ছে, তাই তো? তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। বলছে ফিজিশিয়ান ইজ টু ট্রিটমেন্ট, দেন জাজ ইজ টু কী হবে? মানে যে ফিজিশিয়ান তিনি কী করবেন? তিনি ট্রিটমেন্ট করবেন। তা যিনি জাজ, যিনি উকিল, মানে সরি যিনি বিচারক, তিনি কি করবেন? পানিশমেন্ট দেবেন, জাজমেন্ট দেবেন। লয়ার এবং কোর্ট কোনটা হবে? বিচারক কি করবেন? বিচারক জাজমেন্ট দেবেন, তাই তো? পানিশমেন্টটা আলাদা ব্যাপার। তিনি তিনি বিচারক করবেন, তিনি বিচারটা দেবেন বিচারক, জাজমেন্ট করবেন তিনি। কোর্টটা তো হচ্ছে না তার সাথে, আর লয়ার তো আলাদা জিনিস হচ্ছে, উকিল। তাহলে বিচারক মানে জাজ, তিনি জাজমেন্ট দেবেন। ফিজিশিয়ান তিনি ট্রিটমেন্ট করেন। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। টিচার ইজ টু বুক, মানে টিচারের সাথে বইয়ের যা সম্পর্ক, ডক্টরের সাথে এখানে যেটা বলবে তারও সেম সম্পর্ক হতে হবে। দেখো টিচার কি করেন? বই পড়ান। তাহলে ডক্টরের সাথে কোনটা সম্পর্ক হবে? চক, এটা তো হবেই না। সাইকেলও হবে না। অ্যাপ্রন, এটাও হবে না। কিন্তু স্টেথোস্কোপ, এটা না হলে কিন্তু ডক্টর কিছুই না। বই না হলে যেমন টিচার কিছুই না, ঠিক তেমনই ডক্টরের সাথে কিন্তু স্টেথোস্কোপ ঠিক একই সম্পর্কে সম্পর্কিত। তাহলে অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আবার একটু অন্য টাইপের প্রশ্ন। আমি এই টাইপের প্রশ্ন তোমাদের আগেও করিয়েছি এবং পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসার চান্সও রয়েছে, সেই জন্য তোমাদের আমি প্র্যাকটিস করাচ্ছি। দেখো তো এই টাইপের প্রশ্ন একটা সিরিজ রয়েছে, সিরিজে কিছু টার্ম মিসিং আছে, সেই মিসিং জায়গাগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে কি বলেছিলাম যে কতগুলো টার্ম আছে আগে তোমাকে গুনে নিতে হবে। তো দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা রয়েছে। তো আমি চারটে চারটে করে ভেঙে নিচ্ছি। 1, এখানে একটা ভাঙছি, 2, এখানে একটা ভাঙছি, 3টে, এখানে একটা ভাঙছি, 4টে, এখানে একটা ভাঙলাম, 5টা। তো 5টা ভাগে আমি ভেঙে নিলাম। তাহলে দেখো আমার এখানে খুবই সুবিধা যে আমি একটা পার্টে পাচ্ছি সিসিবিবি। তো সিসিবিবি যখন পেয়ে গেছি, আমাকে সিসিবিবি কিন্তু প্রতিটা পার্টে করতে হবে, তাই তো? দেখে নাও, এখানে দেখো দুটো সি আছে, একটা বি, তার একটা বি নিয়ে আসো। এখানে দেখো একটা সি আছে, দুটো বি আছে, তার তোমার একটা সি লাগবে। দেখো সিসিবিবি হয়ে গেল। এখানে দেখো একটা সি দিতে হবে, এখানে দেখো একটা বি দিতে হবে। এখানে দুটো সি দেওয়াই আছে, তাহলে আর দুটো বি দিতে হবে। ব্যাস ফিল আপ হয়ে গেল। আমাদের প্যাটার্নটা কী ছিল? সিসিবিবি, এই প্যাটার্নটা ছিল। তা দেখো মিলিয়ে নাও এবার, বিসিসি বিবিবি, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, একই টাইপের প্রশ্ন। প্রত্যেকে আগে ভিডিওটা পজ করে চেষ্টা করো করার, তারপর সলিউশন দেখো। তো প্রথমে আমার কাজ কী হবে? প্রথম কাজ হবে আমার কাউন্ট করে নেওয়া। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা করে রয়েছে, তাই তো? তাহলে আমার 16টা করে রয়েছে, আমি 4টে করে ভেঙে নিচ্ছি। 1টা 2টো 3টে
সরি এখানে 3টে হয়ে গিয়েছে, এক সেকেন্ড, 2, 3, 4টে, ঠিক আছে। তো এবার দেখো, এবার এখানে দুটো বি বি সি রয়েছে, দুটো বি আছে একটা সি আছে, তো এখানে যদি আমি একটা এ বসিয়ে দিই, কোনো অপশানে কি এ রয়েছে শেষে, দেখো এই একটা অপশানে কিন্তু এ শেষে আছে, ঠিক আছে। আমাকে চেক করতে হবে, চেক না করে এখন বলা যাবে না, দেখে নাও। তো এ বিবিসি, এই লজিকটাই পেলাম যে এ বিবিসি। দেখে নাও বাকিগুলোতে হচ্ছে কিনা, বাকি ঘরগুলোতে। তো এখানে একটা বি দিয়ে দিলে এ বিবিসি কিন্তু হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো, এখানে যদি এ দিয়ে দিই, এখানে একটা বি দিয়ে দিই, তাহলে এ বিবিসি হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে একটা বি দিয়ে দিলাম, এখানে সি দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের প্যাটার্ন কিন্তু ফলো করে যাচ্ছে। তার মানে প্যাটার্নটা আমাদের কী ছিল, এ ডবল বি সি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে, বি এ বি বি সি এ, বি এ বি বি সি, মানে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম প্রত্যেককে? এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু প্যাটার্নটা খুঁজে নিতে হবে, ঠিক আছে। খুঁজে নিয়ে প্রতিটা ঘরেই কিন্তু সেম করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, দেখো একটা ব্লাড রিলেশন থেকে প্রশ্ন দিয়েছে, এবং এই ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আমাদের পরীক্ষায় আসার কিন্তু চান্স রয়েছে। দেখো প্রথমেই বলেছে বি ইজ দ্য সন অফ ডি, কে ইজ দ্য মাদার অফ আর, হু ইজ দ্য ফাদার অফ সি। তো আমি তোমাদের কি বলেছিলাম যে এই ব্লাড রিলেশনের প্রশ্ন কিন্তু আমরা পড়ে পড়ে অ্যান্সার করব। তো দেখো, তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যা ডেটা দেওয়া আছে সেই ডেটাটা আমরা লিখব। প্রথমে বলছে বি ইজ দ্য সন অফ ডি, মানে বি হচ্ছে সন, যেহেতু মেল সেই যে প্লাস দিয়ে ডিনোট করলাম কার, ডি এর, ঠিক আছে। ডি এর সন হচ্ছে বি। নেক্সট বলছে কে ইজ দ্য মাদার অফ আর, এখানে কে আর কোথাও কিছু নেই, আচ্ছা ছেড়ে দাও, নেই তো। হু ইজ দ্য ফাদার অফ সি, সিও কিন্তু এখানের মধ্যে দেওয়া নেই। তাহলে এবার দেখো আমি তাহলে এখানে আমি আরেকটা ছক করছি, যেখানে বলছে কে ইজ দ্য মাদার অফ আর, ঠিক আছে। কে হচ্ছে আর এর মা। তাহলে আমার এখানে যদি কে থাকে, কে যেহেতু মহিলা আমি মাইনাস দিয়ে ডিনোট করলাম, তাহলে আর এর মা হচ্ছে কে। এতদূর ক্লিয়ার? এবার বলছে আর হু ইজ দ্য ফাদার অফ সি, হু রয়েছে মানে বলেছে হু এর আগের সংখ্যাটা হচ্ছে হু, মানে কে কিন্তু নয়, হু মানে আর কে বলছে। যদি হু এর জায়গায় অ্যান্ড থাকতো তাহলে কিন্তু কে হতো, মানে সি এর বাবা কিন্তু তখন কে হতো। যেহেতু তখন হু দেওয়া আছে তাহলে সি এর বাবা হচ্ছে আর। এটা বোঝা গেল প্রত্যেকে যে হু থাকা মানে ঠিক তার আগে যে ডেটাটা দেওয়া থাকবে সেটাকে নেবে। যদি এখানে অ্যান্ড থাকতো হু এর বদলে তাহলে কি হতো, সি এর বাবা কিন্তু তখন কে হতো, আর হতো না। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এবার দেখো আর যে হচ্ছে সি এর বাবা, তা সি এর বাবা হচ্ছে আর, তাহলে সি এখানে রইল। তাহলে যেহেতু আর হচ্ছে বাবা তার মানে আর হচ্ছে মেল, তাই আমি প্লাস দিয়ে ডিনোট করলাম। ক্লিয়ার? এবার বলছে ডি ইজ ম্যারিড টু সি, ডি হচ্ছে সিকে বিয়ে করেছে, তাই ডি সিকে বিয়ে করেছে, ঠিক আছে। এল ইজ ম্যারিড টু আর, এল হচ্ছে আর কে বিয়ে করেছে, তাহলে এল এখানে বসবে, যেহেতু ম্যারিড টাইমে এই চিহ্ন দিলাম, ঠিক আছে। তাহলে এল হচ্ছে আর কে বিয়ে করেছে, তাহলে দেখো আর যদি মেল হয় এল তাহলে ফিমেল হবে, তো এল এর জেন্ডার কিন্তু আমরা পেয়ে গেলাম, এল হচ্ছে ফিমেল। এবার বলছে দেখো জেন্ডার অফ এল অ্যান্ড ডি ইজ ডিফারেন্ট। তাহলে দেখো এই যে জেন্ডার আমি ডিটারমিনেট করতাম প্লাস মাইনাস দিয়ে, তোমরা আগের যে যতগুলো প্রশ্ন করিয়েছিলাম আমি ব্লাড রিলেশন থেকে, তোমরা তখন হয়তো ভাবতে যে স্যার জেন্ডার ডিটারমাইন কেন করছে, কোনো তো কাজে লাগছে না। দেখো এখানে কিন্তু কাজে লাগছে, কারণ বলা যাচ্ছে জেন্ডার অফ এল এবং ডি ডিফারেন্ট। তুমি যে জেন্ডার না লিখতে এখানে তুমি আর করতে পারতে না, তাই তো। তাহলে এল যদি ফিমেল হয় তাহলে ডি কি হবে, মেল হবে, ডিফারেন্ট বলা যাচ্ছে। ডি হচ্ছে আমার প্লাস দিয়ে আমি ডিনোট করলাম। ডি যদি মেল হয় সিকে ফিমেল হতে হবে, কারণ দুজন দুজনে বিবাহিত। ক্লিয়ার? এবার বলছে দেন হাউ ইজ সি রিলেটেড টু কে। তাহলে দেখো এই ডি আবার এদের ছেলে আবার কিন্তু বি, এখানে যে বিটা ছিল সেই বিটা আমি এখানে নিয়ে চলে আসছি, বি যেহেতু সন ছিল সন এখানে রয়ে গেল প্লাস দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো এবার কি বলছে, দেন হাউ ইজ সি রিলেটেড টু কেস অনলি ডটার ইন ল, কে এর একমাত্র ডটার ইন ল কে, কে এর একমাত্র ডটার ইন ল হচ্ছে এল, কারণ কে এর ছেলে হচ্ছে আর, তার বৌমা মানে সরি তার যে বউ সেই হবে কে এর বৌমা, তা ডটার ইন ল মানে বৌমা, তা কে এর বৌমা হচ্ছে এল। তাহলে সি এই এল এর সাথে কীভাবে সম্পর্কিত, দেখো সি হচ্ছে এই এল এবং আর এর কিন্তু কন্যা, তাহলে কীভাবে সম্পর্কিত হলো সি, তা সি সম্পর্কিত হচ্ছে কে এর অনলি ডটার ইন লর সাথে ডটার, মানে অপশান সি, মানে সি তো এখানে রয়েছে
আর কে ডটার ইন ল হচ্ছে এল, তাই এল আর আর এর মেয়ে হচ্ছে সি, তাই সি এল এর কে হচ্ছে মেয়ে হচ্ছে, সেই জন্য অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বোঝাতে পারলাম প্রত্যেককে? তো প্রত্যেককে বলবো ট্রি মেথডে কিন্তু এই ব্লাড রিলেশন করার চেষ্টা করো, দেখবে খুব ইজিলি তোমরা কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, এইটা প্রত্যেকে প্র্যাকটিস করবে, কারণ এটা একটু আমি হার্ড লেভেলে দিয়েছি, হার্ড বলতে বলবো না, এটা মডারেট লেভেল বলবো। ঠিক আছে, যে তোমরা এটা প্র্যাকটিস করে নিতে পারো, তোমাদের যে বেসিক ব্লাড রিলেশন থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে সেগুলো তোমরা খুব ইজিলি করে নিতে পারবে। এই জন্য একটু মিক্সড টাইপের আমি একসাথে রেখে প্রশ্নটাকে বানিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে আরও একটা ব্লাড রিলেশনের প্রশ্ন, বলছে পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ বয় সুরেশ সেড হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই মাদার। ঠিক আছে, সুরেশ কি বলছে, ফটোগ্রাফে একটা বয়কে দেখিয়ে সুরেশ বলছে হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই মাদার, দ্য হাউ ইজ সুরেশ রিলেটেড টু দ্যাট বয়। আমি তোমাদের এই টাইপের প্রশ্ন করার জন্য কি বলেছিলাম, যে এই টাইপের প্রশ্নের অ্যান্সারের জন্য তোমাকে খুঁজে নিতে হবে যে বলছে, কে বলছে আগে খুঁজতে হবে। এখানে সুরেশ বলছে, তাই তো, এখানে সুরেশ বলছে এই বালকটিকে দেখিয়ে বলছে যে হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই মাদার। তো সুরেশ যে বলবে তার যেখানটা থেকে উল্লেখ করা থাকবে মাই মানে সুরেশের, এখানে কিন্তু উল্লেখ রয়েছে সুরেশের মা, সেখানটা থেকে আমি শুরু করব। প্রথম কাজ কিন্তু আমার ওইটা হবে। তাহলে এখানে ধরে নাও সুরেশ, সুরেশের মা, তাহলে উপরে জেনারেশন হবে, এখানে হচ্ছে সুরেশের মা। ঠিক আছে, এবার বলছে অনলি সন অফ মাই মাদার, সুরেশের মায়ের একমাত্র সন, তাহলে সুরেশই হবে, কারণ আর তো কোনো সন নয়, অনলি বলে দেওয়া আছে। অনলি থাকলে সুরেশের মা আরও সন থাকতে পারতো, যেহেতু অনলি বলে তার মানে সুরেশই একমাত্র সন, তার সন হচ্ছে ওই বয়টা। হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই মাদার, সুরেশের মায়ের একমাত্র ছেলের ছেলে, মানে সুরেশের ছেলে হচ্ছে এই বয়টা, তাই তো। তাহলে এখন বলছে হাউ ইজ সুরেশ রিলেটেড টু দ্যাট বয়, তা সুরেশ ওই বয়টার কে হয়, সুরেশ এই বালকটার কে হবে, বাবা হবে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু এই বুঝতে হবে ভালো করে, এই জায়গায় অনেকে গোলমাল করে ফেলো। এখানে যদিও সন অপশানটা নেই, তাই যদি এখানে সন অপশান থাকতো ব্রাদারের জায়গাতে, তাহলে তোমরা কিন্তু কনফিউশনে পড়ে যেতে, যে সুরেশ কী হবে বয়টার সাথে সম্পর্কিত, মানে সুরেশ ওই বয়টার কে হয়, বয়টা সুরেশের কে হয় কিন্তু জানতে চাইনি তোমাকে প্রশ্নে। যদি বলতো বয়টা সুরেশের কে হয় তাহলে তুমি তখন অ্যান্সার সন করতে, কিন্তু এখানে বলে সুরেশ কী হবে বয়টার সাথে সম্পর্কিত, মানে সুরেশ ওই বালকটার কে হয়, কে হবে সুরেশ ওই বালকটার বাবা হচ্ছে, মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এই জায়গাটা একটু বুঝতে হবে প্রত্যেকে, অনেকে এই জায়গাটায় কিন্তু গুলিয়ে ফেলো, তাই তোমাদের কিন্তু আমি ওয়ার্ন করে দিলাম। ঠিক আছে, সতর্ক করে দিলাম, এই জায়গাটা কিন্তু ভুল করবে না, ভালো করে কিন্তু এই জায়গাটা মানেটা বুঝবে দিয়ে অ্যান্সার করবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। আরও সেম টাইপের প্রশ্ন দেখো, পয়েন্টিং টু এ বয় অন দ্য স্টেজ, স্টেজে একটা বালক রয়েছে, সেই বালকটাকে পয়েন্ট করিয়ে কে বলছে, রিমা বলছে। তা যে বলছে আমি খুঁজে পেয়ে গেছি, কে বলছে, রিমা বলছে। কি বলছে সেটা জানবো, তার আগে রিমার নিজস্ব যেখানে বলা আছে সেখান থেকে শুরু করব। মাই হাজব্যান্ড, এখান থেকে আমি শুরু করব কাজ, রিমার হাজব্যান্ড। ঠিক আছে, এবার বলছে ইজ দ্য ব্রাদার অফ দ্য ডটার অফ দ্য ওয়াইফ অফ মাই হাজব্যান্ড। মাই হাজব্যান্ডের ওয়াইফ মানে কে, রিমাই তো, রিমার হাজব্যান্ডের ওয়াইফ মানে রিমাই হবে, মানে আমি এখানেই পৌঁছে গেছি। তাদের ডটার মানে এখানে ধরো তাদের একটা ডটার আছে, তার আবার ব্রাদার মানে এটা এদেরই সন, তাই তো। তাহলে এখন বলছে ওই যে বালকটা, এই যে ব্রাদারটা, এই ব্রাদারটা কিন্তু বালকটা কিন্তু চিহ্নিত করেছে রিমা, তো এই বালকটা বলছে হাউ ইজ দ্য বয় অন দ্য স্টেজ রিলেটেড টু রিমা, মানে ওই বয়টা, এই বয়টা রিমার কে হয়, সন হয়। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? আসলে প্রত্যেকে বুঝতে পেরেছো? ঠিক আছে, যেখানটা থেকে বলা থাকবে রিমার হাজবেন্ড, রিমার হাজবেন্ডের ওয়াইফ মানে রিমাই নিজেই, নিজেরা ভেবে নাও, রিমার হাজবেন্ডের ওয়াইফ মানে রিমা নিজেই, তার ডটার মানে এদের দুজনের কন্যা, এবং তার ব্রাদার মানে এদের দুজনেরই ছেলে। তো এই যে বালকটা, এই যে ব্রাদার যাকে বলছে, এই যে বয়টা, এই বয়টা রিমার কে হয়, এই বয়টা রিমার ছেলে হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে দেখো, পরের প্রশ্নে দেখো বলছে ফাইন্ড আ মিসিং টার্ম ইন দ্য সিরিজ। ঠিক আছে, এই সিরিজটা দেওয়া রয়েছে, দুটো টার্ম মিসিং আছে,
খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে এম এন ও আছে, তারপর দেখো এ বি সি আছে, পরপর সংখ্যা কিন্তু মানে পরপর লেটার, পি কিউ আর আছে, ডিই এফ আছে, তাহলে এস টি কী হবে, এস টি ইউ, এখানে কিন্তু ইউটা আমি পেয়ে যাচ্ছি, তাই তো? একটু ভালো করে দেখো, ইউটা আমি কিন্তু পেয়ে গেলাম, কিন্তু এর পরের সংখ্যাটাই তো আমার, যদি আমার এখানে ছেড়ে দিত তাহলে আমি কিন্তু খুব সহজে করে দিতে পারতাম, কারণ এম এন ও পরপর সংখ্যা দিয়েছে, এখানে এবিসি দিয়েছে, পি কিউ আর দিয়েছে, ডিই এফ দিয়েছে, তাই এস টি ইউ হবে আমার কনফার্ম। কিন্তু এইখানটায় কী বসাবো দেখো, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এখানে ও থেকে পিতে গিয়েছি +1, এখানে দেখো সি থেকে ডিতে গিয়ে যে শুরুটা করেছি দেখো +1, এখানে তাহলে এফ থেকে শুরু করবো যে এটার +1 করলে জি হবে, তাই ইউ জি আমার অ্যান্সার হবে অপশান ডি। বোঝা গেল প্রত্যেকের, যে ও থেকে আমি যে শুরুটা করেছি পি কিউ আরের +1 করে, আবার আমি ডি থেকে এই এফ থেকে আমি যে শুরুটা করব +1 করব, সি থেকে যে শুরু করেছিলাম ডিটা গিয়েছিলাম 1+1 করে, এই ব্যাপারটা কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে? তাহলে ইউ জি কিন্তু আমার অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে 0, 5, 60, 615 দিয়ে এখানে একটা মিসিং টার্ম রয়েছে, এটা খুঁজে বের করতে হবে। দেখো 0, 5, 60, 615, তা 0 থেকে 5 কত বেশি, +5 বেশি, 5 থেকে 60 কত বেশি, +55 বেশি, 60 থেকে 615 কত বেশি, দেখো প্লাস কত বেশি, 5, 5, 5, তিনটে 5 বেশি, মানে প্রথমে একটা 5 বেশি হয়েছিল, তারপরে দুটো 5 বেশি হয়েছে, তারপর তিনটে 5 বেশি হয়েছে, তার মানে এরপরে দেখো চারটে 5 বেশি হবে, মানে 5, 5, 5 আর একটা 5 এর সাথে 615 অ্যাড হবে, 5, 5 10 শূন্য থাকছে, 7, 6, 5, 11, 5 আর 1 6, মানে 6170 অ্যান্সার, মানে অপশান বি দেখো সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, এখানে লজিকটা একটু অন্যরকম। দেখো মনে তোমরা অনেকেই নতুন এই লজিকটা দেখছো, প্রথমে 5 যোগ হয়েছিল, তারপর আরেকটা 5 এক্সট্রা বেড়ে 55 যোগ হলো, দিয়ে 60 হলো, তারপরে এই দুটো 5 ছিল তিনটে 5 হয়ে 60-এর সাথে যোগ হয়ে 615 হলো, তারপর 615-এর সাথে তিনটে 5 চারটে 5 হয়ে 6170 হলো। ঠিক আছে, লজিকটা বোঝা গেল প্রত্যেকের? একটু অন্য রকমের লজিক, কিন্তু খুব ইম্পর্টেন্ট লজিক, কারণ এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। প্রথমে রয়েছে কি, এখানে সেম টাইপের প্রশ্ন, কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেই জন্য তোমাদের আমি রেখেছি। কি বলেছে, 5, 16, ঠিক আছে, 51, 158। দেখো 5 থেকে 16, 5 গুণিত 3 +1, 16 পাচ্ছি। নেক্সট দেখো 16 গুণিত 3, 16 3 48, +2 কি +1 করলে কিন্তু হচ্ছে না, তার 3 অ্যাড করলে কিন্তু 51 হচ্ছে, তার মানে দেখো 3 গুণটা হচ্ছে আর যোগটা কিন্তু 1 প্রতি ক্ষেত্রে হচ্ছে না। অনেক সময় কিন্তু দেখো আমার এরকম পেয়ে যায় লজিক, যে 3 গুণ +1, প্রতিটার সাথে 3 গুণ +1 করলে আমরা অ্যান্সার পেয়ে যাই, কিন্তু এখানে দেখো লজিকটা কিন্তু একটু আলাদা, 3 গুণটা হচ্ছে কিন্তু যোগটা কিন্তু 1 হচ্ছে না, এখানে 3 যোগ হলো। তারপরে দেখো 51 গুণিত 3 প্লাস কত হবে, 3 একে 3, 3 5 153, প্লাস দেখো 5 করলে আমি পাচ্ছি 158, মানে পরপর যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো যোগ হচ্ছে। ঠিক আছে, এবার 158-র সাথে 3 গুণ করব, কত যোগ করবো বলো, 7 যোগ করব, তাই তো? তাহলে দেখো কত হচ্ছে, 3 আর 24 4, তাই তো, হাতে 2, 3 5 15 2 17 7, হাতে 4, 3 একে 3 আগে 4, 474, 474-এর সাথে 7 যোগ করবো, মানে 481। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, এখানে 481 হবে। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো, একটু অন্য টাইপের প্রশ্ন, দেখো প্রত্যেকের ভালো লাগবে প্রশ্নটা। বলছে 3, 12, 27, 48, 75, 108, লজিকটা একটু অন্যরকম। কীরকম দেখো, 3টাকে আমরা এরকম লিখতে পারি তো, 3 গুণিত 1 স্কোয়ার, 12টা কীরকম লিখছি দেখো, 3 গুণিত 2 স্কোয়ার, মানে 2 স্কোয়ার 4, 4 3 12, 27টাকে লিখছি 3 গুণিত 3 স্কোয়ার, মানে 9 3 27, 48কে লিখছি 3 গুণিত 4 স্কোয়ার, দেখো 4 স্কোয়ার মানে 16 3 48,
75কে লিখছি 3 গুণিত 5 স্কোয়ার, মানে 25 3 75। 108কে লিখছি 3 গুণিত 6 স্কোয়ার, মানে 36 3 হচ্ছে 108। তাহলে এরপর কি বসাবো? এরপর দেখো বসাবো 3 গুণিত কত স্কোয়ার নেব? 7 স্কোয়ার নেব, তাই তো। পরস্পর দেখো এখানে 1 2 3 4 5 6 রয়েছে, এই দিকটা সেম রয়েছে, তো 3 এদিকে সেম রেখেছি, এদিকে আমি 7 নিয়েছি, মানে 3 গুণিত 49 কত হবে? 3 9 27 7, 2 থাকছে, 3 4 12 2 14, 147, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। লজিকটা বোঝা গেল? একটু অন্যরকম লজিক বলো তো। এরকম লজিকে কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, তাই আমাদের সব রকম কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে, কারণ এখান থেকে 5-এ 5 কিন্তু আমাকে সহজেই তুলতে হবে। যেই প্যাটার্নগুলো তোমাদেরকে আমি করাচ্ছি সেই প্যাটার্নগুলো শুধু একটু ফলো করে যাও, ঠিক আছে? সেই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো, তাহলেই হবে। এই সব লজিকের মধ্যেই তুমি এই লজিকগুলো তুমি করে রাখতে পারলে খুব সিম্পল লজিকগুলো তোমার খুব মাথায় কিন্তু ইজিলি চলে আসবে। সেজন্য এরকম টাইপের প্রশ্ন তোমাদেরকে দেওয়া, যে সব রকমের লজিকের সাথে পরিচয় করানো। চলো নেক্সট প্রশ্ন, এবং এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। দেখো, এটা কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন দিয়েছে, বলছে ইন এ কোডেড ল্যাঙ্গুয়েজ ক্লাইমেট ইকুয়াল টু JMD MFUL, ঠিক আছে, MFUB। তাহলে মানে ক্লাইমেট ইকুয়াল টু আছে এখানে, এটা আমার ছবিটা নেওয়ার সময় একটু গোলমাল হয়েছে, এটা রয়েছে কীরকম দেখো আমি বলে দিচ্ছি, একটু নোট করে নাও একটু। যে ক্লাইমেট কি আছে? JMD MFUB, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে। তাহলে এটা আমি কি করছি দেখো, একটু ভালো লক্ষ্য করো, এটাকে আমি আগে এরকমভাবে ভেঙে নিচ্ছি, ঠিক আছে, ভেঙে নিলাম। এবার দেখো, এবার এটা এইদিকে নিচ্ছি, ঠিক আছে, এটাকে এদিকে নিচ্ছি, এটাকে এদিকে নিচ্ছি, শুধু +1 হয়েছে দেখো, আর এদের কোনো চেঞ্জ নেই মাঝখানে মধ্যখানটাতে। তিনটে মানে টোটাল 7টা লেটার রয়েছে, তিনটে তিনটে করে আমি ভেঙে নিয়েছি। এদিকে দেখো +1 B, E+1 F, এখানে T+1 U, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু +1 হয়েছে। ভালো করে দেখে নাও, সি এর সাথে +1 করলে ধরো ডি পাই, আই এর সাথে +1 করলে আমরা জে পাই, এল এর সাথে +1 করলে আমরা এম পাই, ঠিক আছে। মধ্যিখানটা কোনো চেঞ্জ হয়নি, মধ্যিখানটা সেম আছে, ঠিক আছে। আবার দেখো এখানে এ এর সাথে 1 যোগ করলে বি পাই, ই এর সাথে 1 যোগ করলে এফ পাই, এখানে এফ ছিল, আর টি এর সাথে 1 যোগ করলে ইউ পাই, ঠিক আছে। এবার সেম প্যাটার্নে কিন্তু আমাকে ভাঙতে হবে স্কাইফলটাকে। দেখো স্কাইফল SKYFALL, টোটাল কটা লেটার রয়েছে? 7টা। আমি ভেঙে নেব, তিনটে তিনটে, মাঝখানে একটা, বললাম মধ্যিখানেটা কোনো চেঞ্জ হবে না, মধ্যিখানেটা আমার এফই থাকবে, ঠিক আছে। এবার এদিকে এটা, এদিকে এটা +1, এদিকে এটা, আবার এদিকে +1, এদিকে +1, এদিকে +1। তাহলে এবার +1 বললাম, লজিক কি +1 হয়েছে। এবার +1 করো, কালারটা চেঞ্জ করে নিই। ওয়াই +1 করলে কত হবে? জেড হবে, জেড লিখে দিলাম। কে +1 করলে কত হবে? কে +1 করলে এল হবে, এল লিখে দিলাম। এস +1 করলে কত হবে বলো? এস +1 করলে টি হবে। এ +1 করলে কত হবে? বি হবে। এল +1 করলে কত হবে বলো? এম হবে। বা এখানেও কিন্তু এম হবে, এলই রয়েছে। তাহলে কি পেলাম? ZLTMMB, আর এখানে এফ ছিল, ZLTFMMB, মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারো প্রত্যেক লজিকটা কীরকম? যে 7টা ছিল আমি 3 করে ভেঙে নিয়েছি আগে, ভেঙে নিয়ে মধ্যখানেটা কোনো চেঞ্জ হয়নি, তাই সেম রেখে দিয়েছি, আর এদিকেরগুলো ইন্টারচেঞ্জ হয়েছে +1 করে করে। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তো এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন ছিল। টোটাল 20টা প্রশ্ন করালাম, প্রত্যেক ক্লাসটা দেখেছো। এবার আরেকবার বলবো, পরে প্র্যাকটিসটা করে নিও, ঠিক আছে। দেখে দেখে নয় কিন্তু, নিজেরা প্রশ্নগুলো তুলে নিয়েছো খাতায়, নিয়ে ট্রাই করো। অ্যান্সার কিন্তু দেখবে না, আগে ট্রাই করো, না পারলে অ্যান্সার দেখবে, ঠিক আছে।
তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, যারা ফুল মক টেস্ট চাইছো, 15টা ফুল মক টেস্ট আমরা তোমাকে প্রোভাইড করব মাত্র 99 টাকায়। ঠিক আছে, মাত্র 99 টাকায় আমি তোমাদেরকে 15টা ফুল মক টেস্ট প্রোভাইড করব। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে গিয়েও পেয়ে যেতে পারো, নাহলে ডিরেক্টলি তোমরা আমাকে এই নাম্বারে ফোন করে নেবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।